প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম ধারক কি এই পর্যন্ত, এবং সেখানে আমরা ধারকের যে গঠন, প্রাইমারি যে গঠনটা আমরা দেখেছিলাম, দুটো পাত, একটা আধানযুক্ত এবং একটা ভূসংলগ্ন অর্থাৎ গ্রাউন্ডেড বা আর্ট করা থাকে। এবং আমরা এটাও দেখেছিলাম যে কিভাবে ওদের মধ্যে চার্জ ইনডিউসড বা আবিষ্ট আধানের সৃষ্টি হয়। আজকে আমরা দেখব ওই একই থিওরিটা অ্যাপ্লাই করে যে যে কোনো ধারক আমরা যেগুলো রিয়েল লাইফে দেখতে পাই, সেই ধারকের ধারকত্বের এক্সপ্রেশন অর্থাৎ ক্যাপাসিটেন্সের আমরা এক্সপ্রেশনগুলো প্রুভ করব, এবং তার সঙ্গে আমরা কিছু শর্ট প্রশ্ন যেগুলো হয় সেই সম্পর্কে জানবো। প্রথমেই আসছি, আগের দিন আমরা যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা একটু অন্যভাবে আঁকছি আজকে। এইরকম দুটো পাত ছিল, এই পাতে আমরা পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান দিচ্ছি, যেটার ভ্যালু প্লাস কিউ। এই প্লাস কিউটা পুরো প্লেটটাতেই ছড়িয়ে পড়বে। এর ফলে এই পাতে ইনডিউসড হবে সামনের দিকটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক আধান, অপোজিট সাইড বা দূরের দিকটা ধনাত্মক বা পজিটিভ আধানের সৃষ্টি হয়। যখনই মাটিতে যোগ করা হবে তখনই এই চার্জটা মাটিতে চলে যায়। এটাকে বলা হয়েছিল মুক্ত আধান, যেটা আগের দিন আমরা দেখেছিলাম। তখন কি হবে, পুরো নেগেটিভ চার্জটা এটাতে ছড়িয়ে পড়ে। এই পর্যন্ত আগের দিন আমরা দেখেছিলাম। আজকে আমরা বলবো এটাই হলো সমান্তরাল পাত ধারক। কেননা দুটো পাত সমান্তরাল। আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা বলরেখাগুলো যাবে, এবং এক্ষেত্রে ধরা হয় এই বলরেখাগুলো একদম সমান্তরাল ও সমদূরবর্তী অর্থাৎ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। এবং আমরা জানি যে প্রত্যেকটা পাতে এই যে দুটো পাত রয়েছে তাদের ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন, এটা আমাদের জানা। এই পাতে ইলেকট্রিক ফিল্ড E is equal to sigma by 2 epsilon 0। এটা আমরা গাউসের উপপাদ্য থেকে বা গাউসের থিওরেম থেকে আমরা প্রুভ করেছিলাম। এইটাতে পাবো E is equal to minus sigma by 2 epsilon 0। অতএব E is equal to sigma by 2 epsilon 0 minus of minus sigma by 2 epsilon 0, যেটা হিসাব করলে হয় sigma by epsilon 0। এই হচ্ছে আমাদের ইয়ের ভ্যালু। আমরা অ্যাকচুয়ালি এটা বের করছি কি, দুটো পাত সমান্তরাল আছে, সেই জন্য ধারকটার নাম হয়ে গেল সমান্তরাল পাত ধারক, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এর আমরা ধারকত্ব বা ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশনটা প্রুভ করব। এখন ই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা জানি কি একটা ফর্মুলা ছিল E is equal to minus dV by dr। সেখান থেকে আমরা dV পেয়ে যাব minus E dot dr যদি ভেক্টরে লিখি, আর স্কেলারে লিখলে হবে minus E dr। V is equal to হবে minus ইন্টিগ্রেশন E এর ভ্যালু সিগমা বাই এপসাইলন 0 dr। এইখানে একটু খেয়াল করতে হবে, এমনিতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পজিটিভ থেকে নেগেটিভ। আমরা চার্জ যখন জমা করব, আমাকে তখন আধান সঞ্চয়ের অভিমুখ হবে নেগেটিভ থেকে পজিটিভ। সেই জন্য আমরা যখন ডিরেকশনটা লিখবো, আমাকে মনে রাখতে হবে যে ডিসটেন্সটা নিচের দিকটা হবে d, এটা হবে 0, যেখানে d হলো এই পাত দুটির মধ্যে সেপারেশন। আরেকবার বলছি, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পজিটিভ থেকে নেগেটিভ, এটা জেনারেটেড। আমরা যখন চার্জ স্টোর করব বা আধান জমা করব, তখন আমার ডিরেকশনটা হবে নেগেটিভ টু পজিটিভ, উল্টো ডিরেকশনে। তবেই আমরা ওয়ার্ক ডান যেটা করব সেটা প্লাস আকারে বা পজিটিভ আকারে আসবে। এই জন্য এখান থেকে আমরা v এর এক্সপ্রেশনটা পেলাম। এবার আমরা হিসাব করব ইন্টিগ্রেশন dr
0 টু d, তাহলে সিগমা বাই এপসাইলন 0, এখান থেকে আমরা ভি পেয়ে যাচ্ছি। ভি কত পাচ্ছি? সিগমা বাই এপসাইলন 0, 0 মাইনাস ডি, সামনে একটা নেগেটিভ, সেজন্য সিগমা ডি বাই এপসাইলন 0, এটা ভি। অতএব সি সমান কিউ বাই ভি। কিউর জায়গায় বসবে সিগমা এ, নিচে বসলো সিগমা ডি বাই এপসাইলন 0, এপসাইলন 0 এ বাই ডি। এটাই হলো এসআই। এসআই তে জেনারেলি আমরা লিখবো, বা সাধারণত আমরা কি লিখবো, সি ইজ ইকুয়াল টু কে এপসাইলন 0 এ বাই ডি। এই হলো এক্সপ্রেশন। আর একটু এখানে আমরা দেখে দিচ্ছি তীর চিহ্ন দিয়ে ইন সিজিএস। একইভাবে যদি আমরা প্রুভ করি সিজিএস এ, তাহলে হবে সি ইজ ইকুয়াল টু কে এ বাই 4 পাই ডি। এটা হলো সিজিএস। এই এক্সপ্রেশনটা প্রুভ আছে আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন। এখন এখানে দুটো পাথ ছিল বলে ইন্টারমিডিয়েট মিডিয়ামের নাম্বার বা সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ দুটো পাতের মধ্যে মধ্যবর্তী অঞ্চলের সংখ্যাটা হবে 1। যদি আমরা আরো একটা পাত নিতাম, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট মিডিয়াম কটা হতো? দুটো। তাহলে তিনটে পাতের জন্য দুটো। এই জন্য আমরা আরেকটা এক্সপ্রেশন লিখব n সংখ্যক পাতের ক্ষেত্রে। n সংখ্যক পাতের ক্ষেত্রে c is equal to n minus 1 k epsilon 0 a by d। এইটা হলো জেনারেল ফর্মুলা। শুধু নিয়মটা কি মনে রাখতে হবে, প্রত্যেকটা পাথ অল্টারনেটিভলি বা পর্যায়ক্রমে একটার পর আর একটা প্লাস মাইনাস আধান যুক্ত হতে হবে। অর্থাৎ এটা যদি পজিটিভ আধান হয় তাহলে এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ, অল্টারনেটিভলি চলতে থাকবে। এই নিয়ম যদি ফলো হয় তাহলে c সমান হবে n - 1 k epsilon 0 a by d। এটাই হলো ধারকত্বের রাশিমালা n সংখ্যক পাতের ক্ষেত্রে। এবার আসছে, তাহলে এই এক্সপ্রেশনের পর আমরা দেখতে পাচ্ছি তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ মাধ্যমের প্রকৃতির উপর, পাত দুটোর ক্ষেত্রফলের উপর, আরো যদি ভালো করে বলি দুটো পাতের যদি অসম ক্ষেত্রফল হয় তাহলে আমরা বলবো কমন ক্ষেত্রফলটার উপর, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওভারল্যাপ এরিয়া, তার উপর। আর ডি হলো এদের মধ্যে সেপারেশন বা দুটি পাতের মধ্যে ব্যবধানের উপর। তাহলে পাত দুটির মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বেশি হবে বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে তত ক্যাপাসিট্যান্সের মান বেশি হবে। ওভারল্যাপিং এরিয়ার ভ্যালু যত বেশি হবে তত বেশি হবে, এবং ইন্টারমিডিয়েট যে সেপারেশন বা ব্যবধানটা যত বেশি হবে ক্যাপাসিট্যান্সের মান তত কম হবে। এই হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারক। এখন আসছে, যদি মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম থাকে দুটো পাতের মধ্যে, অর্থাৎ একাধিক মাধ্যম থাকলে তখন কি হবে? সেক্ষেত্রে এক্সপ্রেশনটা এরকম, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের ক্ষেত্রে c সমান এমনিতে কি হয় k epsilon 0 a by d। এটা হয় এমনিতে, আমি এখানে একটু চেঞ্জ করছি এক্সপ্রেশনটা, d by k লিখলাম। এখন যেটা লেখা হবে d1 by k1 plus d2 by k2 plus d3 by k3 plus dot dot dot। এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, যেখানে a হলো পাত গুলির সাধারণ প্রাবরিত ক্ষেত্রফল, ওভারল্যাপিং এরিয়া,
এটা মনে রাখতে হবে। বাকিটা আমরা বুঝতেই পারছি। d1/k1 এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি এরকম d1/k1 প্লাস d2/k2 d3/k, এটা মনে রাখলেই হবে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এই এরপর আমরা আসছি এই যে সমান্তরাল পাত ধারক হলো এই ধারকের পাত দুটির মধ্যে ক্রিয়াশীল বল বা ফোর্সের এক্সপ্রেশন। পাতদ্বয়ের মধ্যে বল, এক্ষেত্রে কি হচ্ছে তাহলে না, আমরা যদি বলি দুটো যে পাত ছিল, দুটি পাত বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের একটি আধানযুক্ত ও অপরটি ভূসংলগ্ন। তাহলে এখন আমরা যখন হিসাব করব তখন আমাদের E হবে E1 প্লাস E2, এটা আলাদা করে চার্জ ধরা হচ্ছে সেই জন্য একটা হবে σ/2 এপসাইলন 0 আর একটা চার্জ মাটিতে চলে যায় সেই জন্য σ/2 এপসাইলন 0, এটা হলো E। অতএব F QE, Q জায়গায় হলো সিগমা A ইনটু E σ/2 এপসাইলন 0, তাহলে σ²A/2 এপসাইলন 0, এটাকে লেখা যেতে পারে Q²/2 এপসাইলন 0 A। একই ব্যাপার, আমরা যদি Q এর জায়গায় সিগমা A বসিয়ে দিই একটা কেটে যাবে, এই হলো এক্সপ্রেশন, এটা প্রুফ আছে। এই হলো সমান্তরাল পাত ধারক। এবার আসছে গোলীয় ধারক। স্ফেরিক্যাল ক্যাপাসিটর, আমরা জানি যে কোনো ক্যাপাসিটর তৈরি করতে গেলে দুটো পাত লাগছে, সেরকম গোলীয় ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে দুটো পাত লাগবে। স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু দুটো লাগবে। সেক্ষেত্রে কি হবে, এই একটা গোলক, এই একটা গোলক, একটা রেডিয়াস a ধরলাম আর একটা b ধরলাম, a লেস দ্যান b। দুটো কেস হয় এর। এক নম্বর, বাইরের গোলক অর্থাৎ আউটার যে স্ফিয়ারটা সেটা ভূসংলগ্ন, ভূসংলগ্ন মিন্স আর্থ করা আছে, অর্থাৎ আমরা এটাতে চার্জ দেব, এটা মাটিতে যোগ করব। এবার আমরা থিওরিতে আসছি। যখন আমরা ইনার সারফেসে বা ইনার স্ফিয়ারের সারফেসে আমরা কিউ চার্জ দিচ্ছি, তখন ওই কিউ চার্জের জন্য আউটার যে স্ফিয়ারটা তার ভেতরের তলে মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে বা মাইনাস কিউ চার্জ আবিষ্ট হবে। তাহলে এইখানটায় বাইরের দিকে প্লাস কিউ আবেশ হওয়ার কথা, কিন্তু এটা গ্রাউন্ড বা মাটির সঙ্গে যোগ থাকার জন্য এই প্লাস কিউটা থাকবে না। ওটা মাটিতে চলে যাবে, কারণ এটা ফ্রি চার্জ। তাহলে এখন দুটো চার্জ হয়ে যাচ্ছে। এই দুটো চার্জের জন্য এ রেডিয়াস বিশিষ্ট বা এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠে বিভব, আমি এটাকে ধরতে পারি ভি স্মল স্ফিয়ার। এটা তাহলে কত হবে, কিউ বাই 4 পাই এপসাইলন 0 a প্লাস মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 b।
এটা কমন নিলে হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 1 বাই a মাইনাস 1 বাই b। v লার্জ স্ফিয়ার q বাই 4 পাই এপসাইলন 0 b প্লাস মাইনাস q বাই 4 পাই এপসাইলন 0 b। এটা কি করে হচ্ছে? আমার চার্জ রাখা আছে ছোট স্ফিয়ারের উপরে, সে ইনডিউস করেছে মাইনাস কিউ চার্জ। তো আমাদের যখন বি গোলকের পৃষ্ঠে আমরা বিভবটা বা পোটেনশিয়াল চাচ্ছি, তখন এই চার্জের জন্য ওটা আউটার পয়েন্ট, সেই জন্য ডিসটেন্সটা নিতে হবে এখানে ডি। আর বড় স্ফিয়ারের ক্ষেত্রে ওটা তো রেডিয়াস এমনিতেই হচ্ছে বি। আমরা ঠিক ক্যাপাসিট্যান্স শুরু করার আগের ক্লাসটাতে দেখিয়েছিলাম যে একটা স্ফিয়ারের ক্ষেত্রে ইনার পয়েন্ট এবং তার সারফেস পয়েন্ট এবং তার বাইরে কিভাবে পটেনশিয়াল এবং ফিল্ডটা ডিপেন্ড করে, এবং তার গ্রাফও আঁকা হয়েছিল। জাস্ট সেই কনসেপ্টটা কাজে লাগবে, সেই থিওরি মেনটেন করেই কিন্তু আমরা বড় যে স্ফিয়ারটা তার পৃষ্ঠের বিভবটা লিখলাম। এটা হিসাব করে দেখলে হচ্ছে 0। তাহলে আমাদের ভি কত হলো, পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হলো, q বাই 4 পাই এপসাইলন 0 ab বাই b মাইনাস b মাইনাস a বাই ab v। অতএব c সমান হলো q বাই v, এটা হিসাব করলে হবে 4 পাই এপসাইলন 0 ab বাই b মাইনাস a। এই হলো প্রুফ। এবার যেটা আমরা আসবো, এটা বাইরের গোলক ভূসংলগ্ন হলো। এবার আমরা যেটাতে আসছি ভেতরের গোলক ভূসংলগ্ন, ঠিক উল্টোটা। তাহলে আমরা হেডিংটা চেঞ্জ করছি, বাকিটা আমরা আসছি। ভেতরের গোলক ভূসংলগ্ন এটা কিভাবে হচ্ছে? এবার আমরা একটু অন্যরকম জিনিস দেখবো। কি দেখবো? আমরা যখনই কিউ চার্জ দিচ্ছি বাইরের পৃষ্ঠে, মানে বাইরের গোলকের বাইরের পৃষ্ঠে, তখন আমরা দেখব এই চার্জটা এই দিকে এবং এই দিকে দুই দিকে ভাগ হবে। কেন? এই চার্জটা চাইবে এর দুটো পৃষ্ঠে থাকতে, কারণ এই স্ফিয়ারে মানে বাইরের বড় যে স্ফিয়ারটা, বড় যে গোলকটা, তার পৃষ্ঠের দুদিকেই শূন্য বিভবযুক্ত তল আছে, মানে জিরো পটেনশিয়াল সারফেস আছে। কিভাবে? ভেতরের দিকে দেখতে পাচ্ছি এমন একটা তল যেটা গ্রাউন্ড বা মাটির সঙ্গে যুক্ত, সেটা শূন্য বিভবযুক্ত, এবং এর বাইরে ইনফাইনাইট ডিসটেন্সে আমরা জানি একটা ইমাজিনারি একটা প্লেন বা সারফেস আছে যার বিভব 0। যেহেতু এই কিউ চার্জটা দুপাশেই শূন্য বিভব দেখতে পায়, তাই এটা ভাগ হয়ে যাবে, কিন্তু একবারও বলা হচ্ছে না যেটা ইকুয়াল ইকুয়াল ভাগ হবে। আমরা q1 আর q2 তে ভেঙে দিচ্ছি। তাহলে আমরা এখনই লিখতে পারছি q q1 q2। এবার এই যে বাইরের পৃষ্ঠে q2 থাকলো, ভেতরের পৃষ্ঠে চলে গেল q1, এই চার্জ আবার এখানে মাইনাস q1 ইনডিউস করবে, ও আবার একটা প্লাস q1 ইনডিউস করবে এর ভেতরের পৃষ্ঠে, যেটা হবে ফ্রি চার্জ, সেটা মাটিতে চলে যাবে। তাহলে এখন আমাদের এই তিনটে চার্জ থেকে গেল। আরেকবার বলছি, বাইরের গোলকের বাইরের পৃষ্ঠে q2 চার্জ থেকে গেল, বাইরের গোলকের ভেতরের পৃষ্ঠে q1 চার্জ, এ আবার ভেতরের গোলকের বাইরের পৃষ্ঠে মাইনাস q1 চার্জ ইনডিউস করবে বা আধান আবেশ তৈরি করবে, আবিষ্ট আধান তৈরি করবে। ভেতরের গোলকের ভেতরের পৃষ্ঠে মানে এই তলটাতে একটা প্লাস q1 ইনডিউস হবে, যেটা মাটিতে চলে যাবে, সেটা মুক্ত আধান বলে। এই তাহলে এখন আমরা পাচ্ছি তিনটে আধান। এই তিনটে আধানের জন্য ভি স্মল স্ফিয়ার, ছোট গোলকের বিভব, তিনটের জন্য কি কি হবে? তাহলে মাইনাস q1 এর জন্য হবে মাইনাস q1 বাই 4 পাই এপসাইলন 0 a প্লাস q1 বাই
4 pi epsilon 0 b প্লাস q2 বাই 4 pi epsilon 0 b, কারণ এই দুটো বড় গোলকের পৃষ্ঠে আছে বলে। একটু ফাঁকা রাখছি আমরা। v লার্জ স্ফিয়ার, এটাতে কি হচ্ছে মাইনাস q1 এর জন্য হবে মাইনাস q1 বাই 4 pi epsilon 0 b প্লাস q1 বাই 4 pi epsilon 0 b প্লাস q2 বাই 4 pi epsilon 0 b। এই দুটো তো সেম হচ্ছে, শুধু এইটার জন্য বলে দিই সেই বাইরের পয়েন্টে আমরা পোটেনশিয়াল হিসাব করছি বলে ডিসটেন্সটা নেওয়া হচ্ছে, নট এর রেডিয়াস, নট এর রেডিয়াস, মানে এর রেডিয়াসটা নেওয়া হচ্ছে না, বাইরের ডিসটেন্স। এখান থেকে আমরা কিন্তু এইটা কেটে দিতে পারি, কিন্তু কাটলে হবে না কারণ আমাদের q2 এর ভ্যালু জানা নেই। এই জন্য এটাকে কিরকম লেখা হচ্ছে মাইনাস q1 বাই 4 pi epsilon 0 a প্লাস q বাই 4 pi epsilon 0 b। অ্যাকচুয়ালি এই v স্মল স্ফিয়ার এটা ইজ ইকুয়াল টু 0, কারণ ভেতরের গোলক ভূসংলগ্ন। এইখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি q1 বাই a ইজ ইকুয়াল টু q বাই b। তাহলে q1 সমান হলো q ইনটু a বাই b। এটা এখানে বসে যাবে। কিভাবে না, আমরা এটাকে লিখব মাইনাস q1 বাই 4 pi epsilon 0 b প্লাস q বাই 4 pi epsilon 0 b। q1 এর ভ্যালু বসলে হবে মাইনাস q ইনটু a বাই b 4 pi epsilon 0 b প্লাস q বাই 4 pi epsilon 0 b। এটা হিসাব করলে হবে মাইনাস q, আচ্ছা কি কি কমন যাচ্ছে নিচে 4 pi epsilon 0 b, এটা কমন গেলে হবে 1 মাইনাস a বাই b is equal to q b minus a by 4 pi epsilon 0 b square। এটা হলো v লার্জ স্ফিয়ার। অতএব v is equal to q b minus a by 4 pi epsilon b square minus 0 is equal to q into b minus a by 4 pi epsilon 0 b square। v পেয়ে গেলাম। এরপর আমরা c সমান পাবো q by v 4 pi epsilon 0 b square by q into b minus a। এই হলো প্রুফ c এর এক্সপ্রেশন। এবার আসছে ধারকের সমবায়। 1 নম্বর শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। ছবিটা হয় এইরকম, একাধিক ক্যাপাসিটর বা ধারক পরপর যোগ আছে C1 C2 C3। কিউ কিন্তু প্রত্যেকের একই, কারণ এটা সিরিজ কম্বিনেশন, আধানটা একই থাকে। ভাষাগুলো মুখে বলে দিচ্ছি, রেডি করে নেবে একটু তোমরা বই থেকে। তাহলে V1 is equal to হবে Q by C1, V2 is equal to Q by C2, V3 is equal to Q by C3। যেখানে V1 V2 V3 হলো রেসপেক্টিভলি C1 C2 C3 দুই প্রান্তের বিভব প্রভেদ।
তাহলে টোটাল বিভব প্রভেদ বা মোট বিভব প্রভেদ V ইজ ইকুয়াল টু হয় V1 প্লাস V2 প্লাস V3 Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3। এখন আমরা যদি বলি এই তিনটে ক্যাপাসিটরকে চেঞ্জ করে আমরা যে কোনো একটা ক্যাপাসিটর বসাবো, যার ফলে যে মোট পোটেনশিয়াল ডিফারেন্স বা চার্জের ভ্যালুটা সেম থাকবে, তখন সেটাকেই বলা হয় তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। সেটা আমরা ধরে নিচ্ছি Q বাই C, অর্থাৎ সেটাকে আমরা C ধরলাম, তুল্য ধারকত্বকে C ধরলাম, Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3। Now 1 by C is equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3। এটা প্রুফ হলো। জেনারেলি বা সাধারণ ভাবে তাহলে কি হবে? সাধারণ ক্ষেত্রে 1 by C is equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3 dot 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 যতগুলো থাকবে। এবং এখান থেকে একটা কোশ্চেন আছে, স্টার মার্ক দিয়ে আমরা করে দিচ্ছি। ওয়ান বাই সি গ্রেটার দেন 1 by C1 স্পষ্টত, তাহলে C লেস দেন C1। অতএব তুল্য ধারকত্ব সমবায়ের যে কোনো ধারকত্ব অপেক্ষা ছোট বা কম। এবার আসছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় এটার ছবিটা কি হবে? এইরকম একটা ধারক, আবার একটা ধারক, আবার একটা ধারক, আমরা তিনটে নিয়ে হিসাবটা করছি, C1 C2 C3। তিনটেরই V একই, পোটেনশিয়াল ডিফারেন্স একই থাকবে। তাহলে এটার মধ্যে দিয়ে Q1 চার্জ জমা হবে, এটার মধ্যে দিয়ে Q2 চার্জ জমা হবে, এটার মধ্যে দিয়ে Q3। তাহলে আমরা লিখতেই পারি Q1 সমান C1 V, প্রত্যেকের কিন্তু V, Q2 সমান C2 V, Q3 সমান C3 V। মোট আধান বা টোটাল চার্জ Q is equal to Q1 plus Q2 plus Q3, C1 V plus C2 V plus C3 V। যদি আমরা ধরে নিই যে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা হলো C, তাহলে Q জায়গায় বসবে CV। এখান থেকে V গুলোকে তুলে নিলে হয় C is equal to C1 plus C2 plus C3। সাধারণভাবে আমরা বলতে পারি বলা যায় C is equal to C1 plus C2 plus C3 plus dot dot dot। অতএব C greater than C1। সমবায়ের তুল্য ধারকত্ব যে কোনো ধারকত্বের থেকে বড়। এরপর যেটা আসছে, আমরা বেশিরভাগ যে অ্যাপ্লিকেশন গুলো পাই সেগুলো প্রায় সমান্তরাল পাতধারক বা সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা মেনটেন করেই আমরা হিসাবগুলো করব। তার মধ্যে যেটা আছে প্রথমত 1 নম্বর, তাহলে ধারকের প্রকারভেদ আমরা বলতে পারি এক নম্বরে আসছে অভ্রধারক। অভ্রধারক নামটাই হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকবে, অভ্র অর্থাৎ দুটো পাতের মধ্যে অভ্র মাধ্যম থাকবে, আর পাত দুটো হবে টিন বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এটা হলো অভ্রধারক। 2 নম্বর বায়ু ধারক।
এক্ষেত্রে পাতগুলো হবে টিনের তৈরি, মধ্যবর্তী মাধ্যমটা হবে বায়ু দিয়ে ভর্তি, এবং এই ধারকটা এমন ভাবেই তৈরি হয় যাতে ওই যে টিনের পাতগুলোকে যদি আমি বলি যে এইরকম ভাবে দুটো পাত রাখা আছে সমান্তরাল পাত, তখন ওদের পাতগুলো এরকম ঘোরানো যায় কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে, তখন ওদের ওভারল্যাপিং এরিয়া বা প্রাবরিত ক্ষেত্রফল বা উপরিপাতিত যে ক্ষেত্রফল সেটা কিন্তু পরিবর্তিত হয়। পরিবর্তিত হলে ধারকের মানটাও পরিবর্তিত হয়, সেই জন্য এই বায়ু ধারককে বলা হয় পরিবর্তনশীল ধারক। পরিবর্তনশীল ধারক। 3 নম্বর কাগজ ধারক। এক্ষেত্রেও টিন বা অ্যালুমিনিয়াম থাকে পাত এবং মধ্যবর্তী মিডিয়ামটা বা মাধ্যমটা থাকবে কাগজ। 4 নম্বর তড়িৎ বিশ্লেষ্য ধারক। এটাতে অবশ্যই এই ধারকটা তৈরি করতে গেলে দুটো পাত লাগবে, দুটো অ্যালুমিনিয়াম দণ্ড ডোবানো থাকে একটা তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে। দ্রবণটা সাধারণত নেওয়া হয় অ্যামোনিয়াম বোরেট, এই দ্রবণ। সেই দ্রবণে দুটো পাত ডোবানো থাকবে, অ্যালুমিনিয়াম পাত, এবং যেটা ধনাত্মক পাত হবে সেই পাতের গায়ে অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর তৈরি হবে যখন আমরা এই পাত দুটোর মধ্যে ব্যাটারি কানেকশন করব। তো সেই অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তরটা হবে পরাবৈদ্যুতিক মাধ্যম, তাহলে সেই স্তরের একদিকে থাকছে অ্যালুমিনিয়াম পাত ধনাত্মক পাত, আর একদিকটা থাকবে ঋণাত্মক পাতের সঙ্গে লাগোয়া যে লিকুইড মিডিয়ামটা, অর্থাৎ এটা একটা ধারকের মতো আচরণ করবে যেখানে দুটো পাত হলো এবং মধ্যবর্তী মাধ্যমটা বা ইন্টারমিডিয়েট যে মিডিয়ামটা সেটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর। অর্থাৎ এখানে পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং দুটো পাত থাকছে অ্যালুমিনিয়াম, একটা অ্যালুমিনিয়াম দণ্ড আর একটা অ্যালুমিনিয়াম দণ্ডের সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা আমরা মনে রাখবো অ্যামোনিয়াম বোরেট। এইগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ধারক যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এখানে কি হয়, সমান্তরাল পাতগুলোকে চোঙের মতো করে একটা ছোট জায়গার মধ্যে প্যাকিং করে বা তৈরি করে আমরা সেইভাবে ইউজ করতে পারি। এই হলো ধারক। হ্যাঁ, এরপর আমরা আসছি ভ্যান ডি গ্রাফ জেনারেটর। আমরা একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি, কোনটাকে একটু বলছি। এটা একটা বেল্ট, এটা একটা বেল্ট। আসলে আমরা যে কোনো একটার কার্যনীতি জানতে পারলে আর একটার কার্যনীতি জানতে পারবো। মোটরের সাহায্যে চাকা দুটোকে ঘোরানো হচ্ছে, এটা ঘুরতে থাকবে, বেল্টটা এইভাবে যেতে থাকবে। ঠিক যেভাবে আমরা দেখি ধান ভাঙানো কলে বা গম ভাঙানো কলে একটা বেল্ট ঘুরতে থাকে। এটা একটা মসৃণ পৃষ্ঠযুক্ত ধাতব গোলক, যার দুটো অংশ ফাঁকা করা আছে সরু মতো করে, যেটাতে বেল্টটা যাতায়াত করতে পারে, বাকিটা পুরো ঢাকা। তো এখন এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরের কার্যনীতি যদি জানতে চাই তাহলে আমাকে প্রথমত জানতে হবে কতগুলো নীতি। তার আগে বলি এটা এক ধরনের ডিসি জেনারেটর। আমরা এখন যেগুলো বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে আমরা দেখি যে জেনারেটরগুলো, এগুলো কিন্তু সব এসি জেনারেটর। ডিসি জেনারেটর কোনগুলো হয়, যেগুলো গাড়িতে থাকে, মানে যে কোনো বাস বা আমরা জানি মোটর গাড়িতে থাকে, এবং সাইকেলে কিছু কিছু সাইকেল একটা ডায়নামো লাগানো থাকে ছোট্ট, সেটাকে বলি আমরা ডিসি জেনারেটর। তো এই ধরনের এটা একটা ডিসি জেনারেটর, কিন্তু তফাৎটা হলো এই জেনারেটরের সাহায্যে আমরা কয়েক লক্ষ ভোল্ট বিভব প্রভেদ সৃষ্টি করতে পারি, এবং সেটা তৈরি একমাত্র সম্ভব তড়িৎ আবেশ পদ্ধতি অর্থাৎ ইন্ডাকশন প্রসেস কাজে লাগছে। এবং আমরা প্রথম চ্যাপ্টারে জেনেছিলাম বা ইলেকট্রোস্ট্যাটিক্সের একদম প্রথম আমরা শিখেছিলাম যে গোলকের পৃষ্ঠে আধান থাকতে পারে, অর্থাৎ চার্জ রিসাইড অনলি দি সারফেস অফ এ স্ফিয়ার, এই নীতি। এবং ছিল সূচিমুখের তড়িৎ আধান সংগ্রাহক ক্রিয়া বা পয়েন্ট যে সারফেস, এই পয়েন্ট সারফেসের চার্জ কালেকশন যে প্রসিডিওরটা ছিল, এইগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে কি কি আরেকবার বলছি, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বা স্থির তড়িৎ আবেশ, আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এবং সূচিমুখের আধান সংগ্রাহক ক্রিয়া। এই নীতিগুলোর উপর ভিত্তি করে এই জেনারেটর এখানে কাজ করবে। এবং কি আমরা জানি যে কোনো অনুষ্ঠান বাড়িতে পুরোনো দিনে, এখন তো আমরা আইসক্রিম খাই যে বাড়িতে একটা খাওয়ার শেষের দিকটাতে, এটা সকলেই জানো। তো আগেকার দিনে বিয়ে বাড়িতে বা এখনো গ্রামের দিকে দেখা যায় যে দই বসানো হয়, বাড়িতে দই বসানো হয়, অর্থাৎ কোনো মিষ্টি দোকান থেকে আনা হয়। সেখানে কি করা হয়,
যেদিন অনুষ্ঠান তার আগের দিন রাত্রে বাড়িতে দই বসানোর জন্য আমরা ছোটবেলায় দেখতাম, আমাদেরও বাড়িতেও হতো, একটা 100 বা 200 এই পরিমাণ, মানে 100 বা 200 গ্রাম এই পরিমাণের দই আনা হতো মিষ্টি দোকান থেকে। তারপর বাড়িতে কি করা হতো, দুধকে অনেকক্ষণ ধরে গরম করে করে সেটাকে আমরা চামচ দিয়ে নেড়ে নেড়ে তাকে একদম ফুটিয়ে তার সঙ্গে যা যা মেটেরিয়ালস দিয়ে ওই 200 বা 100 যে দইটা আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম ওই দইটা দেওয়া হতো, দিয়ে পুরোটাকে মিশিয়ে তারপরে যে মেটেরিয়ালসটা তৈরি হতো সেটাকে আমরা সাজিয়ে রেখে দিতাম, যেটাকে আমরা সরা বলি বা মালসা বলি। পরের দিন কিন্তু আমরা দইটা পেয়ে যেতাম সকালে। তো ওই ছোট পরিমাণ বা অল্প পরিমাণ দইকে আমরা বলতাম সাজা দই। অর্থাৎ অনেকটা পরিমাণ দই বসাতে গেলে যেমন সাজা দইয়ের প্রয়োজন, ঠিক তেমন ভাবেই একটা বড় বিভব প্রভেদ বা বেশি বিভব প্রভেদ সম্পন্ন ডিসি জেনারেটর তৈরি করার জন্য আমাদের একটা ছোট্ট ডিসি সোর্স দরকার। সেই জন্য এখানে দেখানো হয়েছে একটা ডিসি সোর্স, যার এদিকটা প্লাস ওদিকটা মাইনাস, দুটোই সূচিমুখের সঙ্গে সংযুক্ত। আমরা দুটো অ্যারোর মতো দেখে দিয়েছি সূচিমুখ। তার আবেশ পদ্ধতি সাহায্যে কি হয় না, আবেশ পদ্ধতির সাহায্যে হয় এই প্লাস আধান থাকার জন্য এর সামনের দিকটা কি হবে, মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে শুধুমাত্র এই অংশ তৈরি হবে, কিন্তু বেল্ট যখন ঘুরতে থাকবে, বেল্টটা যদি এই পথে ঘুরতে থাকে তখন কিন্তু চার্জটা উপর দিকে উঠতে থাকবে। কিন্তু খেয়াল করতে হবে যখন বেল্টটা গোলকের মধ্যে ঢুকে যাচ্ছে বা স্ফেয়ারের মধ্যে ঢুকছে তখন কিন্তু এই মাইনাস চার্জটা ঢুকতে পারছে না, ওটা কিন্তু তখন সারফেসের মধ্যে দিয়ে ঘুরে চলে আসছে। আবার যখন বেল্ট এখানে এসে পৌঁছে গেল তখন আবার চার্জটা পৌঁছে গেল, বেল্ট আবার নিচের দিকে নামছে, আধানটাও নিচের দিকে নামছে। এইভাবে বেল্ট যদি একবার ঘুরে আসে তাহলে আবিষ্ট আধানের এইরকম একটা তার অবস্থান তৈরি হয় বা আবিষ্ট আধান এই অবস্থানে পৌঁছে যায়। এইভাবে এই বেল্টটাকে যদি আমরা অনেকবার ঘোরাতে থাকি, অনেকবার ঘোরাবো, তাহলে কি হবে, বারবার এর পৃষ্ঠে কিন্তু এই মাইনাস চার্জটা জমতে থাকবে। অর্থাৎ এই গোলকটা হয়ে যাবে নেগেটিভ আধান বিশিষ্ট বা ঋণাত্মক আধান বিশিষ্ট, অর্থাৎ এর পোটেনশিয়াল বা বিভব হবে নেগেটিভ। ঠিক একই প্রক্রিয়া যদি এখানে ঘটতো তাহলে আমরা এটাতে কি পেতাম, এটাতে প্লাস পেতাম, আমরা এটাতে পজিটিভ আধান পেতাম। ঠিক একই পদ্ধতির মাধ্যমে ওই সূচিমুখের আধান সংগ্রাহক ক্রিয়া এবং আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে এই নীতি মেনে একবার বেল্টের ঘূর্ণনের জন্য এই গোলকের পৃষ্ঠে ধনাত্মক আধানের আবেশ ঘটে। ঠিক এইভাবে যদি বারবার ঘুরত বেল্ট তখন কিন্তু অনেক পরিমাণ ধনাত্মক আধানের আবেশ ঘটে। তাহলে এখানে একটা নেগেটিভ আধান বিশিষ্ট অর্থাৎ মাইনাস কিউ যদি চার্জ তৈরি হয় ভাবি, তাহলে এখানে হবে পজিটিভ আধান বিশিষ্ট যেটাকে আমরা প্লাস কিউ ধরতে পারি। অর্থাৎ এর বিভব ধনাত্মক, এর বিভব ঋণাত্মক, এই জন্য এদের মধ্যে উচ্চ বিভব প্রভেদ তৈরি হবে। জাস্ট হিসাবটা যদি আমরা দেখি যে বিভব প্রভেদ ডেল্টা ভি সমান প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর মাইনাস অফ মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর, অর্থাৎ 2 ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর, অর্থাৎ এক একটার যা বিভব হবে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে বিভব হবে। এর সাহায্যে আমরা একটা প্রচুর পরিমাণ বিভব তৈরি করতে পারি। এবার বলি কেন একটা মসৃণ নেওয়া হয় না, যদি আমরা খুব মসৃণ ও চকচকে নিই তাহলে প্রথম কথা হচ্ছে আধানের ক্ষরণ হবে না, বলাটা খুব কম হবে। কেন না, আধান বা চার্জ সবসময় সূচিমুখ বা পয়েন্ট সারফেস পেলে বেশি বেশি ডিসচার্জ ঘটায় বা তড়িৎ ক্ষরণ ঘটায়। সেই জন্য যদি মসৃণ তল নিয়ে নিই তাহলে কোনো সূচিমুখ পাবে না, সেই জন্য কিন্তু আধানটা ওখানে থেকে যাবে। সেই জন্য এই যতটা আলোচনা করলাম এই পদ্ধতিতে কিন্তু ভ্যান ডের ওয়ালস জেনারেটরের সাহায্যে আমরা খুব প্রচুর পরিমাণ বা খুব বেশি পরিমাণ আমরা বিভব তৈরি করতে পারি। এই হলো আমাদের ফুল সিলেবাস। একদম প্রথম থেকে আমি 8-10টা পিরিয়ডের বা ক্লাসের মাধ্যমে পুরো স্থির তড়িৎটাকে শেষ করলাম। তোমরা ধীরে ধীরে এই পুরো স্থির তড়িৎ একদম রিভিশন শুরু করে দাও, বাড়িতে পড়াশোনা করো। আমি এর পরের ক্লাসে নিয়ে আসবো
এই পুরো স্থির তড়িতের উপর মূল 8-10 রকমের প্রবলেম বা সমস্যা সব অঙ্ক করে দেওয়া তো সম্ভব নয় এখানে, সেই জন্য আমি টাইপগুলো অন্ততপক্ষে দেখাবো। তাহলে আরো একটা ক্লাস থাকবে রিভিশন বা প্র্যাকটিস ক্লাস, কিন্তু আমরা পুরো ইলেকট্রোস্ট্যাটিক সিলেবাসটা শেষ করলাম। ধন্যবাদ, তোমরা ভালো থেকো এবং পড়া তৈরি করো।